আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি অধ্যায় এবং খুবই সহজ একটি অধ্যায়। এটা এসএসসি পদার্থবিজ্ঞান আমাদের হচ্ছে এটা অষ্টম অধ্যায়, যার নাম হচ্ছে আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলন নামক এই অধ্যায়টা আপনাদের যারা এসএসসি 26 ব্যাচ আছেন আপনাদের কিন্তু সিলেবাসে এই অধ্যায়টা আছে। তো আপনাদের আজকে এই অধ্যায়ের উপর যত প্রকারের এমসিকিউ আসতে পারে এই এমসিকিউ গুলো আজকে আমরা সমাধান করব। যত ধরনের উত্তল অবতল আছে, আচ্ছা, কোন দর্পণ কোথায় দেখা যায় এই বিষয়গুলো আপনারা দেখবেন। যেমন সাপোজ প্রতিবিম্ব, প্রথম কথায় আসি যে হচ্ছে প্রতিবিম্ব এই জিনিসটা আসলে কি। এই অধ্যায়টা কিন্তু আমাদের আসলে মুখস্থ নির্ভর, অনেক বেসিক আমাদের মুখস্থ করতে হবে। কেমন? যেমন ধরেন যে আমার আসলে উত্তল দর্পণ কোথায় দেখা যায়, যেমন এটার উত্তর হচ্ছে আমাদের গাড়িতে। গাড়ির যে দর্পণগুলা, গাড়িতে যে দর্পণগুলা ব্যবহার করা হয় ওগুলা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ওইগুলো আমাদের কি হয়? উত্তল দর্পণ। তো উত্তল দর্পণ সাধারণত গাড়িতে দেখা যায়। তো আমি একটা আয়নার সামনে দাঁড়াইলাম, তাহলে আমার মতোই কিন্তু আয়নার ভেতর একজন মানুষকে দেখা যাচ্ছে, একদম সেম হুবহু আমার মতো। আমি যে পোশাক পরে আছি ওই পোশাকে ওই মডেলেই আছে আর কি, এরকম। তাহলে আয়নার ভেতর আমার মতো যাকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার প্রতিবিম্ব, ওইটাকেই বলা হয় প্রতিবিম্ব। আচ্ছা, প্রতিবিম্ব জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা একটু বেসিক করব এবং পাশাপাশি আমরা সলভ করব। আসলে এই অধ্যায়গুলো আসলে অনেক আগে পড়া হয়েছে, আমি আর একটু বই লাগে আসলে, যেটা আসলে বললে অতটা খারাপ শোনা যায় না। কারণ সায়েন্স হচ্ছে আপনার এখানে বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। দৃশ্যমান আলো, এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন হচ্ছে, আমি একটু ইসরায়েলে লিখি, এটা হচ্ছে বেনি আ স হ কলা। বেনি আসহ কলা, এটা হচ্ছে আমাদের যে তরঙ্গ, তরঙ্গের 7টা রং আছে। তরঙ্গের কয়টা রং আছে? 7টা। এই 7টা রং আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। বা আমরা যে আকাশে বিভিন্ন আকাশ যে সাজে, আকাশ সাজলে ওইখানে একটা রং ধনু দেখা যায়। বা আমাদের যে সূর্য, সূর্যের ক্ষেত্রেও কিন্তু এই 7টা রং মিশ্রিত করেই আমার এই সূর্যটা গঠিত। তাহলে এই সূর্য মানে বর্ণের সমাহার, এখানে 7টা রং থাকে। এখানে বলা হচ্ছে বেনি আসহ কলা, মানে বেতে বোঝানো হচ্ছে বেগুনি, বেগুনি থাকে আমাদের। এরপর হচ্ছে নিতে হচ্ছে আমাদের নীল থাকবে, আতে হচ্ছে আমাদের আসমানি থাকবে, এরপর হচ্ছে শতে সবুজ, হলুদ, কমলা এন্ড হচ্ছে লাল। এই 7টা রং আমরা খালি চোখে দেখতে পারি। বা এগুলার যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে আমাদের ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডার মান মানে আমাদের এটা হয় 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। এই যে আমাদের এইগুলার তরঙ্গ দৈর্ঘ্য সবগুলো মিলিয়ে, যেমন এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে দৃশ্যমান বলতে যে মানে যেটা আমরা দেখতে পারি ওইটাকে আমরা বলি দৃশ্য। আর একটা হচ্ছে আমাদের যেটা দেখা যায় না ওটাকে বলা হয় আমরা অদৃশ্য। দেখা গেলে দৃশ্য, না দেখা গেলে অদৃশ্য। তাহলে যেটা যেটা আমাদের দেখা যাচ্ছে, মানে আমরা খালি চোখে, খালি চোখে যেটাকে দেখতে পারি ওটাকে বলি আমরা দৃশ্যমান অর্থাৎ দৃশ্য। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপর এটা ডিপেন্ড করে। তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়
তাহলে আমরা ওইটা দেখতে পারি। আর যদি এর কম, 380-র কম অথবা 780-র বেশি হয়, তাহলে ওই জিনিসটা আমরা দেখতে পারি না। এখানে দিচ্ছে হচ্ছে 400 থেকে 700 এরকম তারা দিচ্ছে। যাই হোক, মূলত হচ্ছে আমাদের এইটা, যেমন 300 এটা হয় আমাদের 380, এটা হচ্ছে 424, এটা হচ্ছে 450, এটা 500, এভাবে মনে রাখবেন 500, 575, 590, 647। এবার আমি হচ্ছে এই দ্বিতীয়টা এখানে বসাবো 424, আবার হচ্ছে এটা এখানে বসবে 450, এটা হচ্ছে আমাদের 500, এটা হচ্ছে আমাদের 575, আর এটা হচ্ছে আমাদের 590, এটা হচ্ছে 647, আর এটা হচ্ছে আমাদের 780। মানে একটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের, মানে একটা বর্ণ, ওটার তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের 380 থেকে 724 ন্যানোমিটারের মধ্যে যদি হয়, তাহলে ওটাকে আমরা বেগুনি রঙে চিনি, ওটাকে আমার বেগুনি রং দেখায়। যদি 424 থেকে 450-এর মধ্যে হয়, ওটাকে আমরা নীল বর্ণ দেখি। এরপর হচ্ছে 450 থেকে 500 এর মধ্যে হলে আমরা আসমানি দেখি। 500 থেকে 575 হলে সবুজ। এবং আমরা উপর থেকে যত নিচের দিকে যাব, তত রংটা তত গাঢ় দেখা যাবে। দেখেন, উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, বেগুনি বেগুনি রঙের তুলনায় কিন্তু নীল রংটা একটু গাঢ় হয়। এবং নীল রঙের থেকে আসমানি, এটা কিন্তু আমাদের আর একটু গাঢ় হবে। এটাকে আমরা আকাশিও বলি অনেকজনে, আকাশি বা আসমানি। এটার তুলনায় আমাদের সবুজ রংটা আরো একটু গাঢ় দেখা যাবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, হলুদ আরো গাঢ়, কমলা আরো গাঢ়, সব থেকে গাঢ় হচ্ছে লাল। লালকে সব থেকে গাঢ় দেখা যাবে। তো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এছাড়াও আমাদের আছে এই জিনিসগুলো, মগা রে ও দৃশ্য অনেক মারিডি, মগা রে ও দৃশ্য অনেক মা রে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। মাইক্রোওয়েভ, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে এই যে আমার এই দিক থেকে যখন এদিকে যাব, তখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তরঙ্গ দৈর্ঘ্য এই দিক থেকে এদিকে গেলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তরঙ্গ দৈর্ঘ্যকে আমার ল্যামডা দ্বারা প্রকাশ করি, আর ই ইকুয়াল হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। অর্থাৎ এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। এর সাথে আমার ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আরেকটা কেমন লিখতে পারি, এইচ এফ, অর্থাৎ এফ এর সাথে আমার হলো ব্যস্তানুপাতিক। তাহলে ই হচ্ছে আমার ফোটনের শক্তি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। শক্তির একক আমরা জুল চিনি, আর ল্যামডার একক আমরা ন্যানোমিটার দিয়ে এখানে হিসাব করতেছি, বাট এটার মূল একক হচ্ছে মিটার। আর এফ এর মান হচ্ছে আমাদের কত? এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, যেটার একক আমরা হার্টজ জানি, হার্টজ। তাহলে এই ল্যামডার সাথে এটা ব্যস্তানুপাতিক, তার মানে ল্যামডা যত বেশি হবে, শক্তি অথবা কম্পাঙ্ক তত কম হবে। তার মানে এদিক থেকে এত, এদিকে যত যত সামনের দিকে যাওয়া যাবে, তত হচ্ছে আমাদের শক্তি এবং কম্পাঙ্ক হ্রাস পেতে থাকবে এবং ল্যামডার মান বাড়তে থাকবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে সর্ব বামে যেটা অবস্থিত, এটার শক্তি বা কম্পাঙ্ক হচ্ছে সব থেকে বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম। আর সর্ব ডানে যেটা অবস্থিত, এটার শক্তি সব থেকে কম, কম্পাঙ্ক সব থেকে কম, কিন্তু ল্যামডার মান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান সব থেকে বেশি হবে। তো এই যে কনসেপ্টটা, আলোর এই কনসেপ্টটা, আলোর যে প্রকৃতিটা, আলোর এই প্রকৃতিটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এটা গেল আমাদের আলোর প্রকৃতির বিষয়, এটা আমরা দেখলাম। আমরা কিছু ম্যাথ সলভ করব, আগে আমরা কিছু বেসিক এরকম জিনিসগুলো আমরা একটু দেখব আগে। এরপর হচ্ছে দেখেন 8.2 আমরা আলোর প্রতিফলন জানবো, এবং প্রতিফলনের দুইটা সূত্র আছে আমাদের। এই দুইটা সূত্রও কিন্তু আমাদের জানতে হবে।
তো এই বরাবর আমার একটা দর্পণ কল্পনা করছে, এটা হচ্ছে আমাদের একটা দর্পণ। দর্পণ থেকে এই দিক থেকে আমাদের এই দিকে একটা আলো আসতেছে, এই দিক থেকে এদিকে একটা আলো আসতেছে, আবার এই দিক থেকে এইদিকে আবার আলো সে কি করতেছে, বেঁকে যাচ্ছে। আবার এই এখান দিয়ে যেটা আসতেছে সেটা আবার কি হচ্ছে, একটু বাঁকা হয়ে আবার এইদিকে কি করতেছে, চলাচল করতেছে। এখান দিয়ে আমার একটা রেখা এখানে আসছে, তো এটা এইদিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম মাধ্যম। এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দর্পণ, এটা হচ্ছে আমাদের দর্পণ বা আয়না। আমরা যেটাকে দর্পণ বলি, দর্পণ হচ্ছে একটা নাম, আরেক নাম হচ্ছে মানে আমরা আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি দর্পণ। উত্তল দর্পণ, অবতল দর্পণ, এই দর্পণ আমরা বলি। এই দর্পণ মানে কি, দর্পণ মানে হচ্ছে আসলে আয়না। তাহলে আমরা এই বিষয়গুলো দেখতে পারলাম। প্রতিফলনটা হচ্ছে আমাদের কি, প্রতিফলন কথাটা বলতেই আমাদের প্রায় সবার চোখেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রটা ভেসে ওঠে। প্রতিফলন মানে হচ্ছে আমাদের আয়নার ব্যাপার স্যাপার, ওইখানে আমরা দাঁড়িয়ে থাকার বিষয়টা আমাদের একটু লক্ষ্য করতে হবে। কিন্তু মনে রাখতে হবে প্রতিফলন বিষয়টা আরো অনেক ব্যাপক। যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো পাঠানো হয় তখন আসলে তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। তার একটি হচ্ছে প্রতিফলন, মানে যখন আলো এই দিক থেকে আমাদের আসতেছে, এদিকে আসার সময় এখানে তিনটা ঘটনা, এই যে যে বিন্দুটা, এই বিন্দুতে তিনটা ঘটনা ঘটে। এই আলোটা এই দিক থেকে আসতেছে, বুঝছেন, এই দিক থেকে যখন আলোটা এদিকে আসতেছে তখন এখান পর্যন্ত আসার পর এখানে তিনটা ঘটনা ঘটে। কয়টা ঘটনা ঘটে এখানে, তিনটা ঘটনা ঘটে। এর মধ্যে একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে কি আলোর প্রতিফলন, অর্থাৎ আলোটা আমার এদিকে আসতেছে, আয়নার মধ্যে পড়বে, পড়ার পর ওখানে তিনটা ঘটনা ঘটবে। এর মধ্যে একটা হচ্ছে আলোর প্রতিফলন, অন্য দুটি হচ্ছে প্রতিসরণ এবং শোষণ। আমরা এই অষ্টম অধ্যায়ে পড়বো প্রতিফলন, আর নবম অধ্যায় হচ্ছে প্রতিসরণ। আর শোষণ কিন্তু আমাদের 9-10 নাই, 9-10 আমাদের ইন্টারমিডিয়েটে আছে কিছু, বা আরো বড় ক্লাস যখন আমরা পদার্থবিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স করি, সেক্ষেত্রে আমাদের শোষণ সম্পর্কিত বিষয়গুলো আমরা একটু দেখবো। তো প্রতিফলন আসলে এই অষ্টম অধ্যায়ে আমরা শুধু এই প্রতিফলন বিষয়টা আমরা একটু খেয়াল করব, অষ্টম অধ্যায়। আর নবম অধ্যায় হচ্ছে আমাদের প্রতিসরণ আছে। তো যখন এখানে আসলো তখন হচ্ছে প্রতিফলন ঘটনাটা ঘটছে। তাহলে একটা হচ্ছে আমাদের একটা বাইকে গেছে, দেখেন এদিকে আসার পর এদিকে একটা স্থগিত অবস্থায় আছে, একটা হচ্ছে আমাদের এদিকে চলে আসছে, আরেকটা হচ্ছে এটা ভেদ করে যাইতে পারে নাই, এটা ভেদ করে যাইতে পারে না, এটা উল্টা দিকে চলে আসছে। দেখেন একটা হচ্ছে আমাদের উল্টা দিকে চলে আসছে, আরেকটা হচ্ছে আয়না ভেদ করে ওই দিকে চলে গেছে, দুইটা জিনিস কিন্তু এখানে। আচ্ছা, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় খানিকটা আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে দেখছেন যে আলোটা যে এখানে পড়ছে, মানে আমি আলোটা ধরছি আয়নার মধ্যে, এখন আলোটা এখানে ধরার পর এই আলোটা এখানে থেকে আর এদিকে আইসা পড়ছে, মানে উল্টা দিকে আইসা পড়ছে। সেটা কি করতে পারে না, ভেদ করে ভিতরে মানে যাইতে পারে নাই। যেহেতু ভেদ করে ওইদিকে যায় নাই, এটা উল্টা দিকে চলে আসছে, উল্টা দিকে যে চলে আসলো এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা কি, আমি সাপোজ এদিক থেকে আলো পাঠাইলাম, এই বিন্দুতে সে থাকবে, থাকে সে আলো কি করবে, উল্টা দিকে পাঠিয়ে দিবে। এই যে উল্টা দিক দিয়ে যে সে আসলো, এই উল্টা দিকে আসার এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আশা করি আলোর এই প্রতিফলনটা মানে হচ্ছে বিপরীত দিকে ফিরে আসা, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এই জিনিসটা আপনাদের বোঝা হয়েছে। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম মাধ্যম, আর একটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। যখন এটা সে ভেদ করে চলে গেল, ভেদ করে চলে যাওয়ার ঘটনাকে বলা হয় প্রতিসরণ। ওটা আমাদের এখন আলোচনার বিষয় না, আমরা শুধু এতটুকু দেখতে পারলাম যে এটা ভেদ না করতে পেরে সে উল্টা দিকে ফিরে আসে, এটাকে বলা হয় প্রতিফলন। এই প্রতিফলনের দুইটা সূত্র আছে। প্রতিফলনের কয়টা সূত্র, যারা এই প্রতিফলন নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা দুইটা সূত্র দিছে, এই প্রতিফলনের উপর দুইটা সূত্র দিছে তারা। একটা বলছে হচ্ছে আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম প্রতিফলিত রশ্মিটি সেই সমতলেই থাকবে। অর্থাৎ যে আলোটা আমাদের আসতেছে, এটা হচ্ছে আমার আসতেছে না, এই আলোটা এই রেখা বরাবর কিন্তু আমার আলোটা এই বিন্দুতে আসতেছে। তাহলে যেটা আসতেছে এটাকে বলা হয় আমার আপতিত রশ্মি, এটাকে বলা হয় আমার আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা আমাদের
এই যে দর্পণের সাথে একটা কোণ উৎপন্ন করে, এই কোণটা ধরলাম আমরা θ1, এই কোণটা আমরা কত ধরলাম, এই কোণটা ধরছি আমরা θ1, এবং হচ্ছে লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করি, মানে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের আয়না বা লম্ব, আমরা কল্পনা করতেছি কি যে এটা এই দিক বরাবর চলে আসতেছে, তাহলে এটা হইতেছে আমাদের কি প্রতিফলিত রশ্মি আমরা বলতে পারি, মানে প্রতিফলিত হইয়া এটা বিপরীত দিকে চলে আসছে, এটাকে আমরা বলতে পারি প্রতিফলিত রশ্মি। ভাষাগুলো একটু কঠিন করে লিখছি, আমি একটু সহজ করে দিই আপনাদের। তাহলে যেটা আসতেছে আমার এই বিন্দুতে সেটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, আর যেটা বাঁকা হয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। এখন তারা বলতেছে যে এই আপতিত রশ্মি এবং ওই যে প্রতিফলিত রশ্মি এই দুইটা একই সমতলে অবস্থান করবে, দুইটা একই সমতলে কি করবে, অবস্থান করবে। এটা হচ্ছে প্রথম কথা ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিফলিত কোণটি, এখানে যে কোণটা উৎপন্ন করবে এবং আপতিত কোণের সমান হবে, অর্থাৎ এই যে এই কোণটা, এই দুইটা কোণ আমার কি হবে, সমান হবে। এই কোণ এবং এই কোণ কি হবে, সমান হবে। এটা হচ্ছে তারা সূত্রটা দিছে, এই দুইটা সূত্র। এবং শোষণ এখানে হাবিজ একটু দিছে মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন। মসৃণ মানে কি আর অমসৃণ মানে কি, এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু দেখা দরকার। মসৃণ হচ্ছে একদম মানে পরিষ্কার থাকবে আর কি, কোনো উঁচা নিচা থাকবে না, একদম প্লেন, সহজ কথা একদম প্লেন। মানে এই প্রতিফলনটাও দুই রকম হয়েছে এখানে, যদি একদম প্লেন হয় সেক্ষেত্রে একদম, সেক্ষেত্রে আমাদের এটা মানবে। কিন্তু আমার যদি দেখেন অনেক সময় কিন্তু আমাদের অমসৃণ যখন হয়েছে তখন কিন্তু কোণগুলো সমান হয় নাই, যখন অমসৃণ হয় তখন কোণগুলো সমান হয় নাই, এই বিষয়টা এখানে খেয়াল করতে বলা হয়েছে। এবং প্রতিবিম্ব এই জিনিসটা আমরা দেখলাম, আয়না বা সমুদ্র, আচ্ছা দর্পণের প্রতিবিম্ব, দর্পণের প্রতিবিম্ব বাস্তব, সোজা, সমান দৈর্ঘ্যের, এই বিষয়গুলা এগুলো আপনাদের গলীয় আয়না, গলীয় আয়না, উত্তল আয়না আছে, অবতল গলীয় আয়না, ফোকাস থেকে দূরত্বগুলা, যাই হোক এই যে এই সূত্রটা আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। দুইটা জিনিস আপনারা খুব সুন্দরভাবে মনে রাখবেন। একটা হচ্ছে যে আপনাদের এরকম একটা সূত্র আছে 1/u + 1/v, এটা হচ্ছে আমাদের 1/f, এটা আপনারা মনে রাখবেন। এবং হচ্ছে আপনাদের এই সূত্রটা যে পৃষ্ঠায় আছে এটা হচ্ছে আপনাদের 233 পেজ, এর আগের পেজে আপনার একটা ছক দেওয়া আছে, এই ছকটা আপনারা একটু খেয়াল করবেন। তার মানে যে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য, বস্তুর অবস্থানটা কোথায় হতে পারে, সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান মানে বস্তুর অবস্থানটা কোথায় হলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে, সেক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হবে। যেমন এখানে বলছে যদি বস্তুর অবস্থানটা যদি অসীম দূরত্বে থাকে এবং হচ্ছে ফোকাস বিন্দুটা যদি এফ হয়, মানে বস্তুর অবস্থান, বস্তুটা যে অবস্থানে অবস্থান করতেছে ওইটা যদি আমাদের অসীম দূরত্বে হয় এবং ফোকাস বিন্দুটা যদি আমাদের এফ হয়, তাহলে বাস্তব এবং শূন্য দৈর্ঘ্যের প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 0। তো এরকম বিষয়গুলো এখানে আছে। যাই হোক এই সূত্রগুলো আপনারা একটু দেখবেন, এই অধ্যায়টি তুলনামূলকভাবে একটু বড়, আয়নার কিছু ব্যবহার আছে। যাই হোক এই বিষয়গুলো আমরা একটু মোটামুটি দেখলাম। তো সব কিছু আসলে আলোচনা করা সম্ভব হইলো না, যতটুকু আলোচনা করছি এর মধ্যে থেকে আমরা কিছু ম্যাথ সলভ করবো। তো আসুন আমরা ম্যাথ শুরু করি। অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, অবতল দর্পণ, অবতল দর্পণ যদি হয় তাহলে অবতল দর্পণে কি ঘটনা ঘটবে আপনারা জানেন। এগুলা হয় আমাদের বাস্তব হয়, আবার উল্টা হয়, এরকম বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তো
অবতল যদি হয়, অবতলের ক্ষেত্রে আমাদের বাস্তব এবং উল্টা হয়। অবতলের ক্ষেত্রে বাস্তব এবং উল্টা। অবতলের ক্ষেত্রে আমাদের কি হয়? বাস্তব এবং উল্টা। মানে আমরা সাধারণত যে ঘরে যে আয়নাটা ইউজ করি, ঘরের আয়নাটা হচ্ছে আমাদের অবতল দর্পণ হয়। কারণ দেখবেন আমরা যখন আয়নার সামনে খাড়াইলাম তখন আমাদের কিন্তু আসলে উল্টা দেখা যায়, মানে বাম হাত আমার ডান হাত মনে হয়, ডান হাত বাম হাত মনে হয়, এরকম উল্টা দিক থেকে কিন্তু একটু এরকম মনে হয়। তো ওইটা হচ্ছে আমাদের কি হলো, উল্টা হইলো। আর এটাই আসলে আমাদের বাস্তবে ঘটে, এই কারণে এটাকে বলা হয় বাস্তব। তাহলে এটা বাস্তব এবং উল্টা। আর আমাদের যদি উত্তল যদি হয়, উত্তলের ক্ষেত্রে আমাদের কি হবে? অবাস্তব, অবাস্তব এবং সোজা। মানে আমাদের যে উত্তল দর্পণ গুলো আছে সেক্ষেত্রে আমাদের অবাস্তব কিছু ঘটনা ঘটে, ওইগুলো আমাদের সোজা হয়। ওইখানে আমাদের ডান হাত ডান হাতি মনে হবে, বাম হাত বাম হাতি মনে হবে। ওগুলো আসলে অত সমস্যা হয় না। এবং এটা পাওয়া যায় হচ্ছে আমার গাড়িতে, এটা পাওয়া যায় আমার কোথায়? গাড়িতে। আর এটা হচ্ছে আমাদের ঘরে বা বিভিন্ন আরো কিছু জায়গা আছে সেক্ষেত্রে আমাদের দেখা যায়। আমরা ঘরে বাসায় যেটা ইউজ করি আমরা সেটা হয় আমাদের অবতল, গাড়িতে যেটা ব্যবহার করি ওটা হয় আমাদের উত্তল। এটা হয় দর্পণের সামনে, এটা হয় দর্পণের সামনে। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে অবতল দর্পণটা কোথায় হয়? আমার দর্পণের সামনে। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখবো এবং আমরা ম্যাথ সলভ করতে পারবো। তো এরকম আমাদের এমসিকিউ আসছিল যে অবতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বটা কেমন হয়। 1 নম্বর বলছিল বাস্তব এবং উল্টা, এই কথাটা আমাদের রাইট। 2 নম্বরে বলছে হচ্ছে অবাস্তব এবং সোজা। অবাস্তব এবং সোজা হয় আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে এটা হয় না, তার মানে 2 নম্বর আমাদের সঠিক না। 3 নম্বর বলছে সর্বদা দর্পণের সামনে হয়। দর্পণের সামনে, হ্যাঁ দর্পণের সামনে, এটা আমাদের ঠিক আছে, অর্থাৎ 1 এবং 3 হবে আমাদের রাইট। আচ্ছা যাই হোক, এখন আমরা 2 নম্বর আমরা দেখবো যে 2 নম্বরে কি বলছে। বলছে আপতিত রশ্মির সমতল প্রতিফলক পৃষ্ঠের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে প্রতিফলন কোণের মান কত? তাহলে প্রতিফলন কোণের মান কত সেটা আপনাকে জিজ্ঞেস করছে। তাহলে আপতিত রশ্মি, আপতিত রশ্মির দিক থেকে এটা আসলো, এটা হচ্ছে আমাদের দর্পণ। এই দর্পণটা এই দিক থেকে আমার আলো আসলো, এখানে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 40 ডিগ্রি দেওয়া আছে। বলছে আপতিত রশ্মি যদি প্রতিফলক পৃষ্ঠের 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে উৎপন্ন করলে প্রতিফলন কোণের মান কত হবে? অর্থাৎ এখান দিয়ে এটা প্রতিফলিত হইলো, এদিক দিয়ে বাঁকা গেল, এদিক দিয়ে যে কোণটা হবে সেটা কত ডিগ্রি হবে? দেখেন এই দুইটা কোণ কিন্তু সমান হয়। আপনাকে আমি প্রতিফলনের একটা সূত্রের মধ্যে বলছিলাম, প্রতিফলনের কত নম্বর সূত্র ছিল? এটা 2 নম্বর সূত্র। এই 2 নম্বর সূত্রের মধ্যে বলছিলাম যে এই কোণ এবং এই কোণ সমান হয়, তারা এই কোণ দিয়ে এই কোণ বের করতে বলছে। তো এটাও কিন্তু আমাদের 40 ডিগ্রি হবে, এটাও আমাদের কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি হবে। এরপরে আপনাদের যে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় এরকম প্রশ্ন কিন্তু করা হয়েছে। এটাকে বলা হয়েছে গাড়ির ড্রাইভারের সামনে ডেন্টিস্ট, অর্থাৎ দাঁতের ডক্টর যারা ডেন্টিস্ট, ডেন্টিস্টদের দাঁত দেখার ক্ষেত্রে টেলিস্কোপে লঞ্চের সার্চ লাইটে। তাহলে এটার অ্যান্সার হবে গাড়ির ড্রাইভার, গাড়ির ড্রাইভারের সামনে, অর্থাৎ বিশেষ করে বাস, বাসের ক্ষেত্রে দেখবেন বাসের সামনে আমাদের দুইটা থাকে, দর্পণ থাকে। এরপর যে সিএনজির মধ্যেও আমাদের থাকবে, সিএনজির মধ্যেও থাকে, ওই দর্পণটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। তো এটাই আমাদের অ্যান্সার হবে। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার?
এখানে আপনার দেওয়া আছে হচ্ছে হলুদ, গামা, এক্স রে, আল্ট্রা ভায়োলেট অর্থাৎ ইউভি, যেটা আমরা অতি বেগুনি বলি, অতি বেগুনি। আচ্ছা, আপনাকে দিছি হচ্ছে মগারে অ, মগারে অ দৃশ্য অনেক মারে, তাহলে মতে হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, গামা রশ্মি, রেতে হচ্ছে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি, তারপর হচ্ছে অতি বেগুনি, এই যে দুইটা কিন্তু এখানে ও আছে, উপরের ও যেটা সেটা আমাদের অতি বেগুনি বোঝাচ্ছে, অতি বেগুনি। তারপর হচ্ছে দৃশ্যমান, এই দৃশ্যমানের মধ্যে আমার হচ্ছে সাতটা, এখানে বেনি আ সহ কলা, এরপর হচ্ছে আমাদের অবলোহিত, মাইক্রোওয়েভ, না না এটা হচ্ছে না, এটা আমাদের মাইক্রোওয়েভ হবে, এটা না, মিস্টেক হয়েছে, এটা আমাদের মাইক্রোওয়েভ হবে না, এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, এটা হচ্ছে মহাজাগতিক রশ্মি বলা হয় এটাকে, মহাজাগতিক রশ্মি। আর এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, আর এটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। তাহলে বলছে যে এদের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য, কি বলছে এখানে, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তত কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আচ্ছা, তাই যদি বাড়ে তাহলে সব থেকে নিচে যে থাকবে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে। তাহলে দেখেন এখানে আপনার দেওয়া আছে হচ্ছে হলুদ, হলুদ মানে আপনার যে দৃশ্যমান এটার মধ্যে পড়ছে, এটার মধ্যে কিন্তু আপনার এই যে হলুদ। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এক্স রে মানে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি যে আপনার এই যে এটা এক্স রে, এক্স রে মানে বোঝানো হচ্ছে রঞ্জন রশ্মি। এরপর হচ্ছে আপনার গামারে, গামারে মানে কি বোঝাচ্ছে, গামা রশ্মি, এই যে এটা। এরপর হচ্ছে আল্ট্রা ভায়োলেট, আল্ট্রা ভায়োলেট মানে হচ্ছে যেটাকে আমরা ইউভি বলি, যে এটা ইউভি, আল্ট্রা ভায়োলেট অর্থাৎ অতি বেগুনি রশ্মি, এটা আমাদের এটা বোঝাচ্ছে। তাহলে সব থেকে নিচে যে থাকবে তার তো তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে, তাহলে সব থেকে নিচে কি আছে, হলুদ, তাহলে সব থেকে নিচে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, সব থেকে যে নিচে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তো এখানে যদি আমাদের এই তিনটার কোন একটা অপশনে থাকতো তাহলে আমাদের এটা কারেক্ট অ্যান্সার না হয়ে আমাদের এগুলা কোন একটা হইতো। আর যদি এখানে বলতো কার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, সবথেকে উপরে যে থাকবে গামা রশ্মি হইতো আমাদের অ্যান্সার, আর যদি মহাজাগতিক রশ্মি আমাদের অ্যান্সারে থাকতো তাহলে ওটা আমাদের অ্যান্সার হইতো। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো এখন আমরা পরবর্তীতে যাব। এরপর বলছে লক্ষ্য বস্তু অবতল দর্পণের প্রধান ফোকাস ও মেরু মেরু মাঝে স্থাপন করলে প্রতিবিম্বের আকার কেমন হয়। এখানে কি বলছে, লক্ষ্য বস্তুর অবতল দর্পণের প্রধান ফোকাস এবং মেজে স্থাপন করলে, তাহলে প্রধান ফোকাস এবং মেজে স্থাপন করলে প্রতিবিম্বটা হয় আমাদের কি অবাস্তব এবং সোজা। আচ্ছা, এবারে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা আমরা আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, নবম দশম শ্রেণীর বইয়ে যেটা দেওয়া আছে, আসলে নবম দশম শ্রেণীর বইতে যেগুলো দেওয়া থাকে এগুলো আমি ম্যাক্সিমামই ভুল পাই। আসল তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে।
আর 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 10 মিটার। না, ন্যানো মানে হচ্ছে 9, ন্যানো মানে হচ্ছে 9, তাহলে এত মিটার 10 ইনভার্স 9 মিটার। কিন্তু ওরা দিছে যে এটা তারা ভুল বলছে, আসলে কোনটা ভুল আপনারাই বলেন তো। আমি ইন্টারমিডিয়েটে যে বইটা পাইছি, ইন্টারমিডিয়েটে এই কনসেপ্টটা দিয়ে আমাদের অনেক মানে ক্যালকুলেশন আছে এবং অনেক জটিল জটিল ম্যাথ আমরা এই রেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা কাজ করি, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। এবং হচ্ছে আমাদের ফিজিক্সেও আছে, এটা কেমিস্ট্রিতেও আছে, দুইটা বইয়ের মধ্যেই সেম কথাটাই লেখা আছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। কিন্তু কেন জানি এই নবম দশম শ্রেণীতে দেওয়া আছে হচ্ছে 400 থেকে 700। দেখেন আপনাদের একদম প্রথম পেজে দেওয়া আছে, একদম প্রথম পেজে দেওয়া আছে 400 থেকে 700 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার 400 ন্যানোমিটার মানে কত হবো? 400 থেকে 400 ইন্টু 10 ইনভার্স 9, এটা থেকে এগুলো তো মিটারে দেওয়া ছিল, না এগুলো আমাদের ন্যানোমিটারে দেওয়া নয়, মিটারেই দেওয়া আছে। তার মানে কি 400 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, আবার হচ্ছে 700 কে লিখতে পারি হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 7 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2 থেকে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 2 এই ন্যানোমিটারের মধ্যে থাকবে। অথবা আমরা ন্যানোমিটারকে মিটারে নিতে গেলে আমরা 10 ইনভার্স 9 দ্বারা ওটাকে কি করব? গুণন করব। ইনভার্স নাকি 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 9 হবে। আর মিটার থেকে ইনভার্স আসতে গেলে, কারণ ইনভার্স মানে আরো ছোট বোঝা, তো মিটারের তুলনায় ন্যানোমিটার হচ্ছে আরো অনেক ছোট, কারণ এটার ক্ষেত্রে আমাদের ইনভার্স হবে আর এটার ক্ষেত্রে আমাদের ইনভার্স হবে না। তো এই বিষয়গুলো আমাদের সবসময় খেয়াল করতে হবে। তো এই রেঞ্জের মধ্যে যেটা আছে ওটাই আমাদের আনসার। চিত্রে পি কিউ বস্তুর প্রধান অক্ষের কোন বিন্দুতে রাখলে প্রতিবিম্ব বাস্তব এবং সোজা হবে? কোন বিন্দুতে রাখলে, আপনাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলা দেখেন, এটা হচ্ছে দর্পণ। মনে রাখবেন যে এখানে আমি এই আয়নাটা দিলাম, তাহলে এইগুলো আমার যে পাশে আছে দেখেন, এটা আমাদের এই দিক থেকে এই দিকে দিছে। এখন আমি যদি এই পাশে যদি রাখি একটা বস্তু, এই পাশে যদি আমি রাখি, এটা হচ্ছে আমাদের সি ধরলাম, সি হচ্ছে আমাদের কেন্দ্র, সি হচ্ছে আমাদের কি কেন্দ্র, আর এফ হচ্ছে আমার এখানে ধরলাম হচ্ছে এফ, এফ হচ্ছে আমাদের ফোকাস, এফ হচ্ছে কি, এফ হচ্ছে আমাদের ফোকাস, সি হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আমাদের কিন্তু এদিকে না হয়ে আমাদের তারপর যে এটা আমি আরেকটা অঙ্কন করি, এটা কিন্তু আমাদের এইভাবেও হতে পারতো, এরকম ভাবে কিন্তু হতে পারতো। দেখেন এই পাশে অবস্থান করতেছে এবং আমাদের এই কেন্দ্রটা, কেন্দ্র যে পাশে আছে কেন্দ্রের সাথে আপনারা একটু তুলনা করবেন। কেন্দ্রের সাথে কি তুলনা? এটা যেহেতু আমাদের কেন্দ্র, মানে আমাদের কিন্তু এটা এদিকে আসতেছে, মানে বিন্দু যে পাশে, দেখেন আমরা কিন্তু চিত্রগুলা এইভাবে দিতে পারি, মানে দর্পণ থেকে আমাদের এই দিকে আসতেছে, দর্পণ থেকে আলোটা আমার যে দিকে আসতেছে, আমার বিন্দুগুলা কেন্দ্রটা কিন্তু আমাদের সেই পাশেই অবস্থিত, তাহলে যে দিকে আসতেছে কেন্দ্রটা সেই পাশেই অবস্থিত। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এরা এদিকে আছে কিন্তু আমাদের কেন্দ্রটা কিন্তু আমাদের বিপরীত পাশে অবস্থিত হচ্ছে, তাহলে যেদিকে আসতেছে আলো বা দর্পণটা যেদিকে অবস্থিত সেই পাশেই কিন্তু আমার কি সেই পাশেই হচ্ছে আমার কেন্দ্র অবস্থিত। আর এটার ক্ষেত্রে হচ্ছে এগুলা যে পাশে অবস্থিত কেন্দ্র তার বিপরীত পাশে অবস্থিত। তাহলে কেন্দ্র যে পাশে অবস্থিত, দর্পণটা যদি সেদিকেই থাকে, দর্পণটা যদি আমাদের সেদিকেই থাকে, তাহলে আমাদের প্রতিবিম্ব বাস্তব এবং উল্টা হবে। বাস্তব উল্টা সমান, বাস্তব উল্টা সমান, বাস্তব উল্টা সমান মানে হচ্ছে এটার ক্ষেত্রে এটা হয় আমাদের, এটার ক্ষেত্রে এটা হয়, আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অবাস্তব
অসমান সোজা। এটা আমাদের মনে রাখতে হবে। মানে এই যে আলোটা যে দিকে অবস্থিত, মানে দর্পণটা যে দিকে অবস্থিত, কেন্দ্রটা যদি তার বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, কেন্দ্র যদি তার বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, তাহলে প্রতিবিম্বটা হবে আমাদের বাস্তব উল্টা এবং সমান। আর দর্পণটা যে পাশে অবস্থিত, কেন্দ্রটা যদি আমাদের সে পাশে অবস্থিত হয়, সেক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা হবে অবাস্তব, অসমান এবং সোজা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখানে আবার আমাদের বেশ কিছু ব্যাপার আমি বলছি যে এই অধ্যায়টা আমাদের শুধু আমি বুঝে সবকিছু এরকম না, অনেক জিনিস আছে আমাদের মুখস্থ করতে হবে, আমাদের প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে। তো এখানে হচ্ছে রঙিন প্যারিস্কোপ যন্ত্রের ব্যবহার। প্যারিস্কোপ বলতে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা কোথায় ব্যবহার করা হয় এটা কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। তো এটার অ্যান্সার হচ্ছে শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণে এটা ব্যবহার করা হয়। রঙিন টেলিভিশনের ইলেকট্রন গান তৈরির মৌলিক রং কি? রঙিন টেলিভিশনে ইলেকট্রন গান তৈরির মৌলিক রং গুচ্ছ লাল, আসমানি এবং হচ্ছে সবুজ। লেজার তৈরিতে কি ব্যবহৃত হয়? লেজার তৈরিতে সমতল দর্পণ ব্যবহৃত হয়। মানে দর্পণের তো বিভিন্ন প্রকারভেদ আছে, কোন দর্পণ কোথায় ব্যবহৃত হয় বা কোথায় এটা পাওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তো যেমন এখানে বলছে যে আমাদের সমতল দর্পণ দিয়ে কি তৈরি করা যায় বা লেজার তৈরিতে কি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হচ্ছে সমতল দর্পণ। আবার হচ্ছে নিচের কোনটি সঠিক? কোন সম্পর্কটি সঠিক? 1/u প্লাস 1/v ইকুয়াল হচ্ছে 1/f। একটি অবতল দর্পণে একেবারে নিকটে আঙ্গুল খাড়াভাবে রাখলে, অবতল দর্পণের একবার সামনে আঙ্গুলটা খাড়া করে রাখলাম, আপনারা একটু রেখে দেখবেন কি হয়। সেক্ষেত্রে এটা সোজা বিম্ব বা লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে। এটা হচ্ছে লক্ষ্যবস্তু, মানে যে বস্তুটা আমি এখানে রাখছি আঙ্গুলটা, এটা আমার লক্ষ্যবস্তুর তুলনায় বড় দেখা যাবে, লক্ষ্যবস্তুর তুলনায় বড় দেখা যাবে এবং সোজা। একটি বস্তুর দৈর্ঘ্য এটা আপনারা যে এইটা যে এভাবে করবেন, বস্তুর দৈর্ঘ্য এবং হচ্ছে গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন, এগুলো যদি আপনাদের দেওয়া থাকে, এখানে আপনাদের আমি একটু ভাঙায় দেই। এই যে আমরা যে সূত্রটা বারবার পড়তেছি যে আসলে এই সূত্রটা কি ছিল? সূত্র হচ্ছে আমাদের এই সূত্রটা কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিতেছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। এখানে আমাদের হচ্ছে তিনটাই দূরত্ব, মানে 1/v প্লাস 1/u প্লাস 1/f ইকুয়াল হচ্ছে 1/f। এই তিনটা প্রত্যেকটা এক একটা দূরত্ব নির্দেশ করে। ভি বলতে কি দূরত্ব নির্দেশ করে? ভি বলতে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। ভি বলতে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। ইউ বলতে আমাদের কি নির্দেশ করে? ইউ বলতে হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। আপনাকে কিন্তু একদম স্পষ্টভাবে প্রশ্নের মধ্যে লেখা থাকবে। এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এফ কি আমাদের ফোকাস দূরত্ব। আসেন আমরা একটা ম্যাথ করার ট্রাই করি। এখানে ম্যাথটা হচ্ছে আমাদের এরকম, ম্যাথে তারা বলছে একটা এমসিকিউ এরকম এরকম এই সূত্রটা দিয়ে আমাদের এমসিকিউ আসে।
আচ্ছা, এখানে তারা বলছে হচ্ছে একটি বস্তুর দৈর্ঘ্য, একটি বস্তুর দৈর্ঘ্য যে কথা, দূরত্ব সেম কথা, দৈর্ঘ্য আর দূরত্ব এখানে সেম কথাই মিন করবে। তো এটা দেওয়া আছে হচ্ছে আমাদের কত, 0.3। আবার হচ্ছে রৈখিক বিবর্ধন গুণক, রৈখিক বিবর্ধন মানে গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন, এই রৈখিক বিবর্ধন এটাকে বলা হয় আমাদের ফোকাস দূরত্ব। রৈখিক বিবর্ধন যে কথা, ফোকাস দূরত্ব সেম কথা, এটা আমাদের এফ, এটার মান দেওয়া আছে হচ্ছে 0.2। বলছে বিম্বের দূরত্ব কত, বিম্বের দূরত্ব কত, বিম্বের দূরত্ব বলতে প্রতিবিম্বের দূরত্বটাকে নির্দেশ করতেছে। তার মানে আমাদের 1/v নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের দেখেন 1/f মাইনাস 1/u কিন্তু আমাদের এরকম হয়। তাহলে আমাদের 1/f এর মান হচ্ছে 0.2 মাইনাস 1 ডিভাইডেড বাই u এর মান হচ্ছে 0.3। এটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এটাকে আমরা 2 ডিভাইডেড বাই না 10 ডিভাইডেড বাই 2 দিতে পারি, 10 ডিভাইডেড বাই 2 মাইনাস 10 ডিভাইডেড বাই 3 দিতে পারি আমরা। অর্থাৎ 10 থেকে 10 বাদ দিলে হয় আমাদের আচ্ছা, তাহলে এটা আমরা মানে ক্যালকুলেটর দিয়ে সলভ করব, তাহলে আমাদের অনেক সহজ হবে। এটা আমাদের উপরে করি, এটা হয় আমরা 2 এবং 3 যদি আমরা লসাগু নেই তাহলে 2 × 3, 2 2 যদি চলে যায় তাহলে 3 10 30, 30 থেকে 20 বাদ মানে হচ্ছে 10। তাহলে 1/v এটা হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই 6। তাহলে 10v হচ্ছে 6, v হচ্ছে 6 ডিভাইডেড বাই 10। 6 কে 10টা খন্ড করলে হয় আমাদের 0.6। তো যাই হোক, আমার মনে হয় কোনো জায়গায় একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এটা 0.06 আসবে। এখানে জিরোর একটা সমস্যা, আশা করি ভুল হয়েছে কোথাও, না হলে অ্যান্সার মিলবে না কেন। আর যদি আমাদের এটাই যদি 0.6 যদি অ্যান্সার হয় তাহলে গাইডে ভুল দেওয়া আছে, হয়তো আমার ক্যালকুলেশনে ভুল আছে, না হয় গাইডে ভুল দেওয়া আছে, কারণ গাইডে 0.06 দেওয়া, তা আমার আসতে হচ্ছে 0.6। তো আপনারা এটা একটু ক্যালকুলেটর দিয়ে দেখবেন যে আসলে কোনটা আসলে সঠিক। এরপর হচ্ছে আচ্ছা, সেম প্রশ্নটা আমাদের আরেকবার আসছে, তো এটা আপনারা একটু দেখবেন। সমতল দর্পণের ক্ষেত্রে বিম্ব লক্ষ্য বস্তুর, সমতল দর্পণ যদি হয় তাহলে বিম্বটা লক্ষ্য বস্তুর সমান হয়। বিম্ব বলতে বোঝায় আমার মতো, আমি একটা এই মার্কারটা আমি আয়নার সামনে রাখলাম, মার্কারের মতো যে জিনিসটা আমার ভিতরে দেখা যাবে ওটা হবে ওটার বিম্ব। আর আমি যে বস্তুটা এখানে রাখছি, মার্কারটা রাখছি, মার্কারটা আমি আয়নার সামনে বা দর্পণের সামনে রাখলাম, মার্কারটা হবে আমাদের লক্ষ্য বস্তু। যেটা আমি সামনে রাখতেছি ওটা হচ্ছে আমার লক্ষ্য বস্তু, আর ভিতরে যেটা দেখা যাবে ওটা হবে আমাদের বিম্ব। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝেন। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে কি হবে, সমতল দর্পণের ক্ষেত্রে মানে একটা দর্পণ যদি আমাদের সমতল দর্পণ হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য বস্তু, বিম্ব এবং লক্ষ্য বস্তু কি হবে, সমান হবে। বিম্ব এবং লক্ষ্য বস্তু আপনারা ট্রাই করতে পারেন, যে দর্পণটা দেখবেন যে লক্ষ্য বস্তু এবং হচ্ছে দর্পণটা সমান হয়েছে, তার মানে বুঝবেন এটা সমতল দর্পণ। বিবর্ধন শূন্য হয়, বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়, বিম্বের পার্শ্ব পরিবর্তন হবে, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে দেখা যাবে এরকম। আর হচ্ছে বিবর্ধন শূন্য হবে। উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়, গাড়িতে। এটা আপনারা মনে রাখবেন, উত্তল দর্পণ গাড়িতে ব্যবহৃত হয়। তো এটা তো অনেকবার বলা হয়েছে। মাইক্রোওয়েভ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, মাইক্রোওয়েভ, তাহলে যে দৃশ্যমানের ক্ষেত্রে কত হয়, দৃশ্যমান হচ্ছে 10⁻⁶, মাইক্রোওয়েভ 10⁻², রেডিও ওয়েভ 10⁻⁶ থেকে 10⁻², এক্স রে হচ্ছে 10⁻⁻10, গামা রে হচ্ছে 10⁻⁻14। আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কারা, যার উপরে থাকবে। তো এরকম বিষয়গুলো এখানে অনেক এমসিকিউ আছে, আপনারা ট্রাই করলেই পারবেন। তো আসলে আর দেখাইতে চাই না, আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাইছি, আলোচনা করছি,
এগুলোর মধ্যে থেকে আপনাদের বারবার ম্যাথ আসতেছে বা প্রশ্ন আসতেছে, আশা করি আপনারা পারবেন। তো আমরা আগামী দিন পরবর্তীতে যে অধ্যায় আছে সে অধ্যায় নিয়ে আমরা আগামী মঙ্গলবার হাজির হব। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।